স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন তিনজন অতিথি। শুরুতেই তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন জহিরুল আলম, বার্তা প্রধান, এনটিভি। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডক্টর নজরুল ইসলাম, চিকিৎসক ও সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর প্রধান শিরোনামগুলো একটু দেখে আসতে চাই। হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, অবৈধ ভিওআইপির ভয়াবহ সিন্ডিকেট, বছরে রাজস্ব ক্ষতি ৪,৫০০ কোটি টাকা, র্যাব অভিযানের পরও নেওয়া হয়নি ব্যবস্থা। আসছে ৬ কোটি ডোজ টিকা, দর প্রস্তাব অনুমোদন, চীন থেকে এলো আরও ১৭ লাখ। সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠান। চিরচেনা রূপে রাজধানী, খুলেছে অফিস, শপিং মল, দোকানপাট, রাস্তায় গণপরিবহন, চলছে ট্রেন, লঞ্চ, নগর জুড়ে যানজট, ঘাটে ঘাটে ঢাকামুখী যাত্রী, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ডেঙ্গুর অবস্থা আরও ভয়াবহ, গত বছরের জুন জুলাইয়ের তুলনায় এবার বেড়েছে প্রায় ৬০ গুণ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। কালের কণ্ঠ দেখতে চাই। কালের কণ্ঠ শিরোনাম করেছে, শিক্ষার দ্বার খুলবে ধাপে ধাপে, চার দেয়ালে শৈশব হারাচ্ছে শিশুরা। শিক্ষা ব্যবস্থা নিয়ে শিরোনাম করেছে প্রধান শিরোনাম, সুস্থতার হার টিকা আশা জাগাচ্ছে, সংক্রমণের নিম্নগতি মাঝপথে ঘুরে যেতে পারে। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। আরও কয়েকটি শিরোনাম রয়েছে। সমন্বিত অভিযানও কমেনি রমরমা মাদক কারবার, ফেনীতে ৬ পুলিশ কর্মকর্তা রিমান্ডে, সোনার বার কাণ্ড। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। আমরা ডেইলি সান আছে আমার কাছে, ডেইলি সান দেখতে চাই। বঙ্গবন্ধু বিল্ড বেস অব বাংলাদেশ ইকোনমি, তোফায়েল। ইন্ডিয়াস রোল ইন এনশিওরিং সি লেন্স অ্যাক্ট অ্যাজ পাথওয়ে টু মিউচুয়াল প্রসপারিটি। ছিল ডেইলি সানের শিরোনাম। নর্মালিসি রিটার্নস, পাবলিক ট্রান্সপোর্ট, ফ্লাইস, অফিস, মার্কেটস রিওপেন। ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই শুরুতেই। লকডাউন উঠে গেল, আমরা একদিন দেখলাম আসলে সন্ধ্যার দিকে দেখলাম যে লঞ্চগুলোতে কিভাবে মানুষ গাদাগাদি করে গেল। স্বাস্থ্যবিধি আসলে আমরা দেখি নেই। শপিং মলগুলো কিন্তু খুলেছে। মানুষের মধ্যে সচেতনতা আসলে আপনার চোখে কেমনটা দেখছেন? কোনো পরিবর্তনকে আমরা লক্ষ্য করছি? গত ১৯ দিন কিন্তু লকডাউনে ছিল বাংলাদেশ। কি অবস্থা দেখলেন আসলে, কি মনে হচ্ছে? স্যার, আপনার এটা আছে, বন্ধ আছে মনে হয়। না, প্রথমে বলি, সচেতনতার কথা যদি বলেন, আমি অন্তত বিশ্বাস করি না বাংলাদেশের এখন কোন লোক জানার বাকি আছে যে করোনা থেকে বাঁচতে গেলে আমাদের মাস্ক পরতে হবে। এটা কোন লোক জানার বাকি আছে আমি বিশ্বাস করি না। আর বিশেষ করে যাদের দেখা যায় ঢাকা শহরেও যে অর্ধেক লোক এখনো মাস্ক পরে না, তাদেরকে যখনই জিজ্ঞেস করা হয় দেখা যায় তাদের কাছে মাস্ক হয় পকেটে আছে, নাইলে ব্যাগে আছে, নাইলে গরম লাগতেছে। এই অর্থাৎ সচেতনতা যেটা তৈরি করার, অর্থাৎ সেন্সেশন তৈরি করা, এটা অলরেডি হয়ে গেছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে আমাদের অভ্যাসের মধ্যে এটা নিয়ে আসা। এটা আমরা কেন পারলাম না, এটা আমি জানি না। এটা সারা পৃথিবীতেই সমস্যাটা আছে। বিশেষ করে ডিস্টেন্স মেনটেন করার যে কালচারটা, এটা তারা আমাদের একেবারেই নাই। এটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইউরোপ আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আছে, কারণ ওরা এমনিও ডিস্টেন্স বা আইসোলেশনে থাকে লোক সংখ্যা কম হওয়ার কারণে। আমাদের একটা তো লোক সংখ্যার ঘনত্ব, আর আরেকটা বোঝোই এই জড়াজড়ি করে থাকা, সব জায়গায় জটলা বেঁধে থাকার যে এটা একটা কালচারের অংশ। এটাকে আপনি ২-১০ দিন ক্যাম্পেইন করে এটা করতে পারবেন না। দীর্ঘ অভ্যাস মানে পরিণত করা একটা সমসাপেক্ষ ব্যাপার। কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি সেখানে এই অভ্যাসে পরিণত হওয়ার জন্য মোটিভেশন করতে করতে একটা পর্যায়ে গিয়ে হয়তো এটা করব, কিন্তু তার মধ্যে তো মহা সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য এনফোর্সমেন্ট যেটা, এটা খুব সিরিয়াসলি করতে হবে। এখন যেহেতু আমরা সবকিছু খুলে দিলাম, তো সেই ক্ষেত্রে অন্য আর কোনো বিধিনিষেধ প্রয়োগ করার চেয়ে বড় রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবক, বিভিন্ন রাজনৈতিক দল, আমরা বয় স্কাউট থেকে আরম্ভ করে, যেটা আমরা দেখলাম টিকাদানের ক্যাম্পেইনের ক্ষেত্রে জনপ্রতিনিধি সম্পৃক্ত করার কারণে যে অংশগ্রহণটা বাড়ছে, সেই একই কার্যক্রম, অর্থাৎ জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী, বিভিন্ন রেড ক্রিসেন্ট সহ বিএনসিসি, বয় স্কাউট, সবাইকে নিয়ে আমাদের এই ক্যাম্পেইনটা
চালানো যে মাস্ক পরুন, শুধু মাস্ক পরুন, আমি মনে হয় না সামাজিক দূরত্ব বাংলাদেশে আপনি তৈরি করতে পারবেন না যেইভাবে আমরা বসবাস করি, এটা অলমোস্ট ইম্পসিবল। শুধু মাস্কটাও যদি পরেন তাইলেও আমি মনে করি এই সংক্রমণটা রোধ করার কিছুটা হলো এই যে কমতিটা এটাকে অব্যাহত রাখা সম্ভব হবে। এই না করে যদি এখন করোনা আক্রান্ত রোগী যদি সুস্থ মানুষের সাথে ঘুরে বেড়ায়, কারণ অনেকেরই সিমটম নাই কিন্তু ঘুরে বেড়ায় এবং সে নিজেও জানে না যে সে করোনা আক্রান্ত, মানে করোনা তা অলরেডি সংক্রমিত, তো সেটার যে ক্ষতিকর প্রভাব এটা বরং উল্টো হতে পারে যে এই লকডাউন যেটা আমরা অর্থনৈতিক কারণে শিথিল করলাম এবং সেটা এমনও হতে পারে যে আবার আমাদের সেই পর্যায়ে যেতে হবে। যখন সংক্রমণের হার যখন 30 হয়ে গেছিল তখন তো আমাদের লকডাউন ছাড়া উপায় ছিল না, তো এটা এখন অনেকটা কমে আসছে, এটা আজকে 23-এর কাছে চলে আসছে। এটা যদি অব্যাহত হবে কমে, এটাকে ধারাটা অব্যাহত রাখার জন্য আমাদেরকে এই যে মোটিভেশনাল প্রোগ্রামটা অর্থাৎ সেন্সেশন সচেতনতা তৈরি, এটা অলরেডি হয়ে গেছে। এখন শুধু লোকদেরকে যেভাবে পারে আমাদেরকে বোঝাতে হবে যে আপনার জীবনটা আপনার, এবং আপনাকে যত আমরা চেষ্টাই করি না কেন দোষারোপ করতে পারবো সরকারকে, প্রশাসনকে, রাজনৈতিক দলকে, কিন্তু আপনার যখন ক্ষতিটা হয়ে যাবে এটা শুধু আপনারই ক্ষতি হবে, আর কারো কোনো ক্ষতি হবে না। এই জিনিসটা আমরা যদি মানে সবাইকে অনুরোধ করতে পারি তাইলেই কিছুটা হলেও এটা শেষ রক্ষা হবে। আদারওয়াইজ আমরা এখন যে দিকে যাচ্ছি, যে অবস্থা যাচ্ছে, এইটা আমি মনে করি না যদি আবার রিটার্ন ঘুরে আবার ওইদিকে যায় তাহলে কিন্তু আমাদের আবার লকডাউন, এবং লকডাউন মানে হচ্ছে বড় ধরনের একটা বিপর্যয়। মানুষের যে হারে কষ্ট হয়, কাজ না থাকা, খাওয়ার সমস্যা, দরিদ্র মানুষের যে সমস্যা হয় এবং টোটাল অর্থনীতির যে একটা যে দুরবস্থা তৈরি হয়, এটা কিন্তু একদিন লকডাউন দিলে এটা কিন্তু আরেকদিন ধরা রাখলে সমান সমান হবে না। যে কোনো একদিন লকডাউন মানে হচ্ছে এটা 1 সপ্তাহ ডেট টানতে হবে, আর 1 সপ্তাহ হলে 3 মাস ডেট টানতে হবে। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে এই মাস্ক পরাটা, এইটার জন্য যত ধরনের উদ্যোগ দরকার সবাই মিলে এটাই নিতে হবে, এছাড়া আর কোনো পথ নাই এখন। জি, আপনার কাছে আসবো আমরা। জনাব জহিরুল আলম, আপনার কাছে একটু আসতে চাই। আজকে কালের কণ্ঠে শিরোনাম দেখলাম যে সুস্থতার হার, যে হার আসলে সেটা টিকা আশা জাগাচ্ছে, সংক্রমণ আবার আশঙ্কা করা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি আশঙ্কা করছেন, সংক্রমণের নিম্নগতি মাঝপথে ঘুরে যেতে পারে। আসলে একটি করোনার যে এই ভয়াবহতার মধ্যে আসলে লকডাউন খুলে দিতে হয়েছে, যে জীবন জীবিকার সঙ্গে একটি ভারসাম্য করার জন্য বাধ্য হয়ে হয়তো খুলে দিতে হয়েছে। কিন্তু আমরা আজকে যে বিষয়টি দেখলাম যে লঞ্চগুলোতে যেভাবে গাদাগাদি করে গেল, কিংবা শপিং মল, পরিবহন, আসলে যে লঞ্চে যে কর্তৃপক্ষ তাদের মধ্যেও আসলে আমরা দেখছি না যে মানুষকে সচেতন করা বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার যে একটি প্রক্রিয়া, সেটি কিন্তু আমরা দেখি না। আসলে কি বলবেন, আসলে আপনার কাছে সংক্রমণ সংখ্যাটা আসলে কতটা মনে হচ্ছে? না, আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে এগুলো পিস মিল বা এরকম বিচ্ছিন্ন ভাবে যদি দেখেন তাহলে কিন্তু অনেককেই আপনি দায়ী করতে পারেন, সমালোচনার আওতায় আনতে পারেন। এখন দোকানদারদের সমালোচনা করবেন, লঞ্চ মালিকদের সমালোচনা করবেন, পরিবহন ক্ষেত্রে সমালোচনা করবেন, কিন্তু আমি মনে করি এটা একটা কালেকটিভ এন্ড কম্প্রিহেন্সিভ একটা ডিসিশন যে এটা প্রয়োজন, এবং তার যেই ক্ষতিগুলো হচ্ছে বা যে সংক্রমণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ যে থাকছে না, সেটার একটা সিদ্ধান্তের কারণে আমার মনে হয় বিষয়গুলোকে আমরা সামগ্রিকভাবে দেখতে হবে। আপনি এই মুহূর্তে ধরেন যে অগস্ট মাসের ফার্স্ট উইকে যে সংক্রমণটা হয়েছে, বা এই মার্চ অগস্টে যে সংক্রমণটা হয়েছে, বা অথবা যেটা কমেছে, যেটাই বলি না কেন, এখন কিছুটা কমেছে তুলনামূলকভাবে, যেটা 15-16 হাজারে চলে গেছে, এখন সেটা 10,000, 11,000, 12,000 এসে থেকেছে। তার মানে তুলনামূলকভাবে কেন কমেছে? আমরা শিথিল হোক বা যেভাবে হোক একটা লকডাউন কার্যকর করেছি, সেই লকডাউনের কনসিকুয়েন্স হিসেবে, পরিণতি হিসেবে এই কমতিটা, কিন্তু মৃত্যুহার কিন্তু কমেনি। এখন এই মৃত্যুহার যে এই অবস্থায় রেখে কিংবা সংক্রমণের এই অবস্থা রেখে এটা কিন্তু একটা বিপজ্জনক অবস্থায় আছে। এরপরে আমরা এখন লকডাউনটা তুলে দিলাম, তার মানে আজকে থেকে শুরু করে অনওয়ার্ড পরবর্তী 2 সপ্তাহে যে আপনার জীবনযাত্রার আপনার যে প্রবাহ, এই প্রবাহের কারণে কিন্তু সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হবে, এই কথা জনস্বাস্থ্যবিদ হওয়ার প্রয়োজন। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এখানে এখন লঞ্চ মালিককে আপনি বলবেন স্বাস্থ্যবিধি মানছে না, এটা ওনাকে এই দায়ী করার কোনো সুযোগ থাকছে না আসলে, কারণ আপনি তো ওপেন করে দিয়েছেন। এখন আপনি প্রত্যেক ইন্ডিভিজুয়ালের গুডউইলের উপরে, তার সচেতনতার উপরে নির্ভর করছেন, কিন্তু বাংলাদেশে এটা তো আমরা সবাই জানি যে আমাদের উদাসীনতা আছে, আমাদের বা কি বলবো যে দায়িত্ব অবহেলা আছে, ল অ্যাবাইডিং এর ক্ষেত্রে আমাদের এক ধরনের কিন্তু অনীহাও আছে।
সুতরাং এইটার উপর নির্ভর করে তো আমি মহামারী মোকাবেলা করতে পারি না। তো মহামারী মোকাবেলার ক্ষেত্রে আমাকে অত্যন্ত সুচিন্তিত এবং সুদৃঢ় এবং কি বলে জোরালো পদক্ষেপ নিতে হবে, যেটা আমি মনে করি যে আমরা যে লকডাউনের সিদ্ধান্তগুলো নিচ্ছি সেটা যদি আমরা সিরিয়াসলি, ধরেন আজকে আমরা 19 দিনের লকডাউনের কথা বললেন, কিন্তু 19 দিন আমরা কতটা কার্যকর লকডাউন করতে পেরেছি? যতটুকু পেরেছি তার ফল তো আমরা পাচ্ছি, সংক্রমণ তো কিছুটা কমেছে। তো যদি আমরা সেটা আরো কার্যকর, আরো সিরিয়াসলি, আরো সুদৃঢ়ভাবে করতে পারি, তাহলে আজকে থেকে যে ওপেনিং হওয়ার পরে যে ঝুঁকির কথা আপনি আলোচনা করছেন, আমি নিশ্চিত যে আমরা অনওয়ার্ড পরের সপ্তাহগুলোতে এই ঝুঁকিগুলো নিয়ে প্রতিদিন আলোচনা করব এবং প্রতিদিন আমি বিভিন্ন মহলকে, বিভিন্ন গোষ্ঠীকে, বিভিন্ন শ্রেণীকে আমরা এটার জন্য দায়ী করব। কিন্তু আমি মনে করি যে এটার জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা দায়ী, এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেটা কার্যকর করতে পারতো, সমন্বিতভাবে কার্যকর করতে পারতো, তাহলে হয়তো পিছনের দিনগুলোতে আমরা যে লকডাউনের সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেই লকডাউনের কার্যকারিতা আমরা এখন এসে কিছুটা হলো আরো বেশি পরিমাণে ফল পেতে পারতাম। সুতরাং এখন প্রতিনিয়ত আমাদের এটা একটা দৈনন্দিন কাজে পরিণত হবে, মিডিয়ারও দৈনন্দিন কাজে পরিণত হবে। আমরা আলাপ করব, আমরা এখানে বিচ্যুতি দেখবো, ওখানে ডেভিয়েশন দেখবো, এখানে মানা হয়নি বলবো, ওখানে জরিমানা করা হয়েছে বলবো, ইত্যাদি। কিন্তু কাজের কাজ কিছু হবে বলে আমি মনে করি না। আমার মনে হয় যে এখানে যদি হয় তাহলে ল এনফোর্সিং এজেন্সিকে একটা সুনির্দিষ্টভাবে দায়িত্ব দিতে হবে, যেটা স্বাস্থ্যমন্ত্রীও এক সময় বলেছিলেন যে সবকিছু আইন দিয়ে নাকি করা যায় না, মানুষের গুডউইলের উপর ডিপেন্ড করতে হয়। কিন্তু বাংলাদেশের মতো দেশে কিছু ক্ষেত্রে আপনি ধরেন যে মাস্ক পরিধান করা, এই যে কমিউনিকেশন, 17 মাসে কি আপনি মানুষকে পুরোপুরি মাস্ক পরাতে পেরেছেন? পারেন তো? যদি না পারেন তাহলে কি আমি কি তাদেরকে ছেড়ে দিব যে আপনি যেহেতু আপনার নিজের জীবনের জন্য দায়ী, সুতরাং এটার জন্য আপনাকেই সাফার করতে হবে? সে তো বাস্তব। কিন্তু তাহলে সরকারি ব্যবস্থাপনার কথা বা কালেক্টিভ ব্যবস্থাপনার কথা কেন কৌশল প্রণয়নের কথা বলা হচ্ছে? কেন এটাকে প্রয়োগ করার কথা বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে মানুষের উদাসীনতা, অনীহা এগুলো থাকবে এবং সেখানে কিছুটা হলেও আইন প্রয়োগ করতে হবে, কিছুটা হলেও মানুষকে সিস্টেমের মধ্যে আনতে হবে। এই জায়গাগুলোতে যদি আমরা কার্যকরভাবে করতে না পারি, তাহলে আমার মনে হয় যে সামনের দিনগুলো কিন্তু যথেষ্ট বিপদের কি বলে বার্তা দিচ্ছে, এবং এই বিপদ থেকে আমার মনে হয় না আমরা মানে কেউ রেহাই পাবো। এটি হচ্ছে আমার প্রাথমিক মূল্যায়ন এখনকার আজকের এই অবস্থা দেখে আর কি। জনসাধারণের যে মুভমেন্ট, গণপরিবহনের যে মুভমেন্ট, শপিং মলের যে মুভমেন্ট, সাধারণ জীবনযাপনের যে মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, সেখানে একটা স্ট্রিক্ট এবং এনফোর্সমেন্ট দরকার। সেটাই গত 17 মাস ধরে আমরা বলে আসছি, কিন্তু আমরা এই ঢিলে ঢালা, গত বছর যে লকডাউন গুলো হয়েছিল মোটামুটি ভাবে ভালো লকডাউন হয়েছিল। তো এই বছরের লকডাউন গুলো কি হচ্ছে? এই বছরের লকডাউনের সময় আমরা ক্যাটেল মার্কেট খুলে দিচ্ছি, লকডাউনের সময় আমরা গার্মেন্টস খুলে দিচ্ছি, লকডাউনের সময় আমরা কি বলে যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। শুধু এগুলো করলে তো আপনার লকডাউনের সুফল তো আপনি পাবেন না। এখন লকডাউনের সুফল যেটুকুই করতে পেরেছি সীমিত আকারে, সেটা সুফল আমরা পাচ্ছি। সীমিত 10,000, 11,000, 12,000 নেমেছে। এটাকে যদি আরো নিচে নামাতে হয় আমাদেরকে কিন্তু আরো মানে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। সেটা যদি না নেই তাহলে আমার মনে হয় না, আমি সাধারণ মানুষ হিসাবে, মানে আমি জনস্বাস্থ্যবিদ নই, কিন্তু সাধারণ হিসাবে আমি বুঝতে পারছি যে আজকে থেকে অনওয়ার্ড যত 2 সপ্তাহ পরে আমরা দেখতে পাবো এটা কনসিকোয়েন্সটা কি গড ফরবিড। জি, আমরা আসবো আবার আপনার কাছে। আমরা একটু ডক্টর মনিরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। ডেঙ্গুর অবস্থা আরো ভয়াবহ, গত বছরের জুন জুলাইয়ের তুলনায় এবার বেড়েছে প্রায় 60 গুণ। আসলে ডেঙ্গু প্রতিরোধে আমরা আমাদের যে ব্যবস্থাগুলো সেগুলো কতটা কার্যকর, এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। একই সঙ্গে আমরা যে হাসপাতালগুলোর কি ব্যবস্থাপনার কথা বারবারই উঠে আসে, সেই ব্যবস্থাপনা কি আসলে পরিবর্তন হয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, হাসপাতালগুলোর ব্যবস্থাপনাটা এখন তো পরিবর্তন এটা বলা যাবে না। তার কারণটা হচ্ছে এখন টোটাল হসপিটালটাই এখন কোভিড হসপিটাল হয়ে গেছে। আপনি কিন্তু এখন আর সাধারণ রোগী, ইভেন যদি হার্ট অ্যাটাকও করে সেখানেও আপনি সিট পাবেন কিনা, সবাই এখন কোভিড নিয়েই ব্যস্ত। অতএব আমাদের ওই আগের যে স্বাভাবিক অবস্থায় যে ধরনের সুবিধা ছিল সেটা এখন নাই, এটা বাস্তব। কিন্তু ডেঙ্গুর যেটা একটা ভালো দিক যেটা বলতে হবে, যে যদিও এ পর্যন্ত আমরা পরিসংখ্যান যেটা বলছে যে 5,000-এর মতো আক্রান্ত হয়েছে, এবং মৃত্যুর এক্স্যাক্টলি যে ডেঙ্গুতে মারা গেছে এরকম একটি কেসও কিন্তু কেউ বলে নাই। যদিও 22 জন মারা গেছে, যাদের নিয়ে আইইডিসিআর তারা একটা গবেষণা করছে যে তারা আসলে এই ডেঙ্গুতে মারা গেছে কিনা।
এটা হচ্ছে একটা দিক। আর একটা দিকটা হচ্ছে যে আমাদের যে দুটি সিটি কর্পোরেশন, এই দুটি সিটি কর্পোরেশনের ভিতরে যে তথ্য আছে সেই তথ্য আজকে অনেকে হয়তো সেটাকে অস্বীকার করছেন যে উত্তর সিটি কর্পোরেশনে 20% ডেঙ্গু আক্রান্ত হসপিটালের যে রেকর্ড সেটা থেকে, এবং 80% হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে যে সঠিকটা, অনেকেই দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিকানা ব্যবহার করছে, এটা অন্য বিতর্ক। কিন্তু ডেঙ্গু যে অবস্থায় আছে, আমি মনে করি যে আমাদের যে ধরনের ড্রাইভ দেওয়া উচিত দুই সিটি কর্পোরেশনের, সেখানে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। এই যে আমাদের যে ধরনের মশা নিধনের বা লার্ভা নিধনের যে ওষুধগুলো ছিটানো হয় সেগুলো আরো জোরদার করা দরকার। এবং পাশাপাশি যেটা কোভিডের ক্ষেত্রে যেমন একই বক্তব্য, ডেঙ্গুর ক্ষেত্রে একই বক্তব্য, এই সচেতনতা। এবং সচেতনতা কিন্তু আজকে আপনাকে নিজের থেকেই নিতে হবে। গভর্নমেন্ট যদি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে সবকিছু সরকারকে করতে হবে, সবকিছু স্বাস্থ্য মন্ত্রণালয় করতে হবে, সবকিছু সিটি কর্পোরেশন করতে হবে, এই যে আমরা একটা মানে ডিপেন্ডেন্ট একটা অবস্থায় চলে গেছি, এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাকে আমি একটা উদাহরণ দেবো, যদিও ওই প্রশ্নটা আপনি করেন নাই, তারপর আমি বলি। দেখেন আজকে কোভিড যেটা আজকে ইউএসএ তে এটা কিন্তু আবার বেড়ে গেছে, এবং গতকালকের যে পরিসংখ্যান ছিল তাদের আক্রান্ত ছিল 1,61,000, ডেথ ছিল 1,049। এই যে সেখানে তাদের যে প্রেসিডেন্ট জো বাইডেনের যে চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর অ্যান্থনি ফাউসি, উনি এটাকে বলেছেন যে এটা আমাদের, এবং সিডিসিও বলেছে, যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইউএসএ, তারাও বলেছে যে আমাদের যে ভ্যাকসিনেশনটা, এত ব্যাপক সংখ্যক ভ্যাকসিন থাকা সত্ত্বেও ইউএস এর লোকজন ভ্যাকসিন নিচ্ছে না। সেখানে 50% লোক তারা ফুললি ভ্যাকসিনেটেড, 60% সিঙ্গেল ভ্যাকসিনেটেড। এই যে তারা ভ্যাকসিন নিচ্ছে না, এবং তারা বলছে ইমিডিয়েটলি। আর একই ভাবে যদি আপনি ইউকের পরিসংখ্যানটা দেখেন, ইউকেতে ভ্যাকসিনটা সেখানে অ্যারাউন্ড 70% সিঙ্গেল ডোজ, 60% ডাবল ডোজ, ফুল ডোজ। সেখানে কিন্তু আজকে যদি ব্রিটেনের এটা দেখেন, সেখানে আক্রান্ত মাত্র 23,000, সেখানে ডেথ মাত্র 146। এই যে বিকজ অফ দ্য ভ্যাকসিন। এখন কিন্তু এই যে মাস্ক, যেটা মিজানুর রহমান স্যার বললেন, যেটা এটা খুব বাস্তব একটি কথা বলেছেন, যে মাস্ক পরতে হবে, এই কথাটা এদেশের একটি বালকও জানে। আজকে দেখেন যে ভ্যাকসিন নিয়ে আমরা বলছি সচেতন করতে হবে, কিভাবে সচেতন করবে। আপনি আজকে দেখেন যে এই যে গণভ্যাকসিন, গণটিকা কেন্দ্রে আজকে লক্ষ লক্ষ লোক সেখানে যাচ্ছে। আজকে যেখানে 300, 350, সেখানে 700, 1000 যাচ্ছে। তাহলে আমাদের সচেতনতার কোনো অভাব নেই। আমাদের এখন এটা কি আপনি এই যে 18 কোটি লোককে কি আপনি পুলিশ দিয়ে কার্যকর করবেন? আজকে দেখেন ইংল্যান্ডে সব খুলে দিয়েছে, এবং সেখানে তারা এখন বলছে যে সেলফ রেস্ট্রিকশন। এখন কিন্তু আর ওই যে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে বা তাদের হেলথ যে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তাদেরকে কন্ট্রোল করার কথা বলছে না, তারা বলছে সেলফ রেস্ট্রিকশন। তা আমরা যদি সেই সেলফ রেস্ট্রিকশনের দিকে না যাই, আমাদের গভর্নমেন্ট কি করবে? এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, বিজ্ঞাপন দিয়ে বলছেন, পুলিশ বলছে, আর্মি নামাইলেন, কিন্তু আমাদের তো রেজাল্টটা কি? কিন্তু আমাদের একটা দিক ভালো, সেটা হচ্ছে যে আমাদের যেটা মানে আসার কথা, যেটা আজকে প্রতিদিনের একটি রিপোর্ট ছিল, যে আমাদের আগামী 5 মাসের ভিতরে যে আমরা একটা আশার আলো দেখতে পারি, যে 70 থেকে 85% ভ্যাকসিনেটেড হবে, সেখানে একটা হার্ড ইমিউনিটি হবে, এবং সেখানে আমাদের একটা স্বস্তির জায়গা পাবো। আপনি শুধু মাস্ক তো পড়তে হবে, আপনি পাচ্ছেন না তো এটা। আপনি এখন আপনার যে স্লোগানটা আজকে ইউএসএ, ইউকে, ইউরোপ, তারা কিন্তু তাদের স্লোগানটা শিফট করছে ভ্যাকসিনেশনের দিকে। তা আমাদেরও কিন্তু সেই জায়গায় যেতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনি এই যে সরকার, যে আমি বলবো যে এটা অনেকে হয়তো বলতে পারেন যে না, এটা গভর্নমেন্ট ভালো সিদ্ধান্ত নেয় নাই সবকিছু খুলে দিয়ে। আমি বলবো গভর্নমেন্ট এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তার কারণটা হচ্ছে যে আজকে যদি আপনি সায়েন্টিফিক এভিডেন্স দেখেন, সেখানে আপনাকে যাইতে হবে। আপনি শুধু বললে হবে না যে এটা আজকে লেস দ্যান 10% হচ্ছে আউটডোর ইনফেকশন সারা ওয়ার্ল্ড ওয়াইড। এটা সিডিসি বলছে, এটা ইউএস এর বিভিন্ন অর্গানাইজেশন বলছে, ইউকে বলছে, ইউরোপিয়ান হেলথ এজেন্সি বলছে, লেস দ্যান 10% হচ্ছে আউটডোর ইনফেকশন, এটা ট্রান্সমিট হয়। আর ইনডোর ইনফেকশন হচ্ছে মোর দ্যান 90%। অর্থাৎ আমাদেরকে এই যে সোশ্যাল গ্যাদারিংটা
যেটা কমাতে হবে, আমাদের মার্কেটগুলোকে বেশি সেখানে মনিটর করতে হবে। আমাদের যে বার, তারপরে আমাদের যে রিসোর্ট গুলো, যেখানে ক্লাব গুলো, সেখানে আমাদেরকে বেশি নজর দিতে হবে। আমরা শুধু বলতেছি আরে শ্রমিকরা মাস্ক পরতেছে না, আমরা বলতেছি আপনি দেখেন তো এরা কত পার্সেন্ট এটা ইনফেক্টেড হয়েছে, আপনি এটা জরিপ করে দেখেন, আপনি তো তা দেখবেন না। আপনি শুধু বললেন যে ওর পকেটে থাকে, ঝুলায় রাখে, পরে না, কিন্তু ও তো অত ইনফেক্টেড হচ্ছে না। আউটডোর ইনফেকশন সারা ওয়ার্ল্ড ওয়াইড লেস দেন 10%, সেখানে আপনি খালি বলতেছেন। কিন্তু আপনি ইনডোরের জায়গাতে আপনি দেখেন যে আমরা যখন আগে আমাদের হসপিটাল যখন 23,000 22,000 করে পার ডে ছিল, যেখানে আমাদের ইনফেকশন রেট মোর দ্যান 30% হয়ে গেল, তখন কিন্তু আমাদের ইনডোর ইনফেকশনটা বেশি ছিল। আমাদের বিয়ে থাবার অনুষ্ঠান ছিল, রিসোর্ট গুলো খোলা ছিল, ক্লাব ছিল, কক্সবাজারের অবস্থা ছিল, সেগুলো থেকে কিন্তু আমাদের সেটাগুলো যদি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের শুধু এই যে আউটডোর রিক্সাওয়ালা কি করলো ওই করলো, এই করতে করতেই কিন্তু আমরা বলে যাচ্ছি। কিন্তু আমরা বাইরের দেশের যে মানে ইনফেকশন রেট গুলো এবং তারা কিভাবে কমাচ্ছে, সেগুলো আমরা কিন্তু বেশি জোর দিচ্ছি না। আমরা জোর দিচ্ছি যে আমরা কেন পারছি না। আমরা তো পারছি, আমাদের এখানে আসবো। আমরা একটু যেতে চাই, কালের কণ্ঠের শিরোনাম রয়েছে শিক্ষার দ্বার খুলবে ধাপে ধাপে, চার দেয়ালে শৈশব হারাচ্ছে। এখানে বেশ কয়েকটি তারা দিয়েছে যে টিকা নিয়েছেন সরকারি পর্যায়ে প্রায় সব শিক্ষকই, টিকা রেজিস্ট্রেশন করেছে 2 লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর মধ্যে টিকা নিয়েছেন 2,78,426, বাকি আছেন প্রায় 84,000 শিক্ষক। টিকার জন্য নিবন্ধন করেছে 34,000-এর বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষক। আজকে শিক্ষামন্ত্রী বলেছে যে সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটি চিন্তা ভাবনা করছে। আসলে সেই বাস্তবতা কি তৈরি করতে পেরেছি বা আছে কিনা, জনাব ডক্টর মিজানুর রহমান? না, ধন্যবাদ। এর আগে একটু আমি ডেঙ্গুর কথাটা বলে একটা সেন্টেন্স বলি, শুনেন। গত বছর ডেঙ্গুর তুলনায় এই বছর আপনি বলতেছেন 60 গুণ বেশি। তো গত বছর কি সিটি কর্পোরেশন বা অন্যান্য কর্পোরেশন এমন কোন ব্যবস্থা গ্রহণ করছিল যে ডেঙ্গু হয়নি? আসলে গত বছর এই স্বাস্থ্য বিশেষজ্ঞরাই বলছিল, বা সারা পৃথিবীতে ইতিহাস পর্যালোচনা করে বলছে, 2টা মহামারী একসাথে কখনো হয় না। কিন্তু এইবার এসে দেখলাম আমরা ওই বিশেষজ্ঞদের কথাটাও মানে ফলছে না, মানে ডেঙ্গুর পরিমাণটা বাড়ছে। আর উত্তর আর দক্ষিণের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে তো দক্ষিণে বেশি হওয়ার কথা, কারণ এত গিঞ্জি, এত মানে ঘনবসতি এবং বাড়িঘরের যে অবস্থা, ডেঙ্গুর জন্য উত্তরের চেয়ে দক্ষিণাঞ্চলটা অনেক বেশি ডেঙ্গু প্রবণ। আর আরেকটা হচ্ছে হাসপাতালে ভর্তির হিসাবটাও দেখেন, উত্তরাঞ্চলে যে কটা হাসপাতাল আছে সব কটার ধারণ ক্ষমতা মিলে ঢাকা মেডিকেল কলেজের সমান না, অতএব রুগীর দক্ষিণে তো বেশি হবেই। এটা নিয়ে আমি মনে করি মেয়রদের মধ্যে বাকবিতণ্ডা অথবা স্বীকার অস্বীকার করার কোনো কিছু নাই বলে আমি মনে করি। আর এইটা প্রাকৃতিক কারণেই হচ্ছে এবং এটাকে রোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদের নিতে হবে। আর রাহুলরা যেটা বলছিল, আমি কিন্তু অত হতাশ না। আমার কারণ আমি কোনো এক্সপার্ট না, বিশেষজ্ঞ। তবে এই যে কমার প্রবণতা, এটা কমবে, প্রাকৃতিক নিয়মেই কমবে। এটা এই হঠাৎ করে আবার কয়দিনের মধ্যে পারবে না, পারবে আরেকটা ঢেউয়ে পারবে, কিন্তু এটা এবার কমে একটা পর্যায়ে যাবে। এটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কারণে হোক, টিকার কারণে হোক, অথবা প্রাকৃতিক কারণে হোক, এটা কমবে। আর এবার আসেন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা। মাননীয় শিক্ষামন্ত্রী আজকেও একাধিক মিডিয়াতে যেটা বলছেন, সেটা হচ্ছে অনেকগুলো জটিল ব্যাপার আছে। আপনি এখানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা অমুক দিন খুলে ফেলবো, ওইটা করবো, এই করবো, মানে যখন একটু সুযোগ ছিল, অর্থাৎ গত বছর শীতকালে যখন সংক্রমণ খুব কম ছিল, সেই সময় হয়তো আমরা যত জোর দিয়ে বলি, সমালোচনা করি যে ওই সময় কেন খোলা হলো না। কিন্তু এই মুহূর্তেই আবার যেখানে সংক্রমণের পরিমাণ আজকেও 23.something, এখানে তো স্কুল কলেজ খোলার প্রশ্নই আসে না। কিন্তু এটা যখন কমবে, তো সেটা প্রত্যাশা করা হচ্ছে টিকা দেওয়া হবে। টিকা দিলেও আপনি সবাইকে তো টিকা দিতে পারবেন। স্কুলের ছাত্রদের তো 18 বছর দিছে, অর্থাৎ এখন এসএসসি পরীক্ষা যদি নিতে হয়, তাহলে এটাকে আলাদা করে টিকার আওতায় আনতে হবে। কারণ এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের বয়স কিন্তু 18 বছর না, তাদের বয়স আরো কম। তাহলে যারা ফর্ম ফিল আপ করবে এসএসসি, তাদেরকে টিকার আওতায় আনতে হবে। আর যেটা বলছেন যথার্থই, শিক্ষকদের প্রায় টিকা দেওয়া শেষ। আগামী 1-2 সপ্তাহের মধ্যে বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষক, অর্থাৎ প্রাথমিক থেকে আরম্ভ করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এরা টিকার আওতায় চলে আসবে। অন্তত 1 ডোজ করে টিকা তাদের দেয়া সম্পূর্ণ হবে, এটা অন্তত পরিসংখ্যান বলছে। আর আমাদের মূল সমস্যা ছিল তো টিকার স্বল্পতা। তো সেটাও আজকে, যেটা আমরা তো একদিন লাখের হিসাবে শুনতাম, এই প্রথম আজকে কোটির হিসাবে টিকার পাওয়ার নিশ্চয়তা যেটা
6 কোটি আজকেও নতুন করে আবার চুক্তি হলো, আর কোভ্যাক্স থেকে 6 কোটির কথা বলা হচ্ছে। এতদিন যাবত 10 লাখ, 5 লাখ, 15-20 লাখ এগুলো শুনতাম। তো আমাদের আশার আলো সেটা হচ্ছে লার্জ স্কেলে যখন টিকা, আর আমাদের টিকাদানের যে সক্ষমতা, এটা তো আমরা ওই দিন প্রথম দিনই মহড়ায় দেখানো হয়েছিল, প্রায় 30 লক্ষের মতো টিকা, বেশি টিকা একদিনে দেওয়া সম্ভব এই বর্তমান অ্যারেঞ্জমেন্ট। আর এখানে যদি লোকবল আরো বাড়ানো যায়, 18,000-এর জায়গায় যদি আমাদের সেন্টারের সংখ্যা 36,000 করা যায়, আর লোকবল বাড়ালে গেলে আমাদের বাংলাদেশের টিকা দেওয়ার যে অভিজ্ঞতা আছে, এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমাদের যে ইপিআই সিস্টেম, এটার জন্য আমরা পুরস্কৃত হয়েছি। সেজন্য এই 1 কোটি টাকা পর্যন্ত টিকা একদিনে দেওয়া সম্ভব যদি আমরা সেভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা ডক্টর মোরল যেটা বললেন, সমস্যাটা কিন্তু এখন যেভাবে আপনি দেখছেন, অর্থাৎ টিকার জন্য মানুষ রাত জেগে আছে এইটার বিপরীত অবস্থা কিন্তু আপনাকে দেখতে হবে মাস 1.5-2 মাস পরেই। এই উচ্ছ্বাসটা চলে যাওয়ার পরে দেখবেন আবার এই যে টিকা বিরোধী একটা জনমত, টিকা বিরোধী কিছু কুসংস্কার, টিকা বিরোধী মানে প্রচার প্রপাগান্ডা কিন্তু অব্যাহত আছে, এখনো সামাজিক যোগাযোগ এগুলো আছে। এইগুলোকে কাউন্টার করে যদি আপনি মানুষকে এই উদ্যমটা যদি ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু টিকাদানও আপনি সফল হতে পারবেন না। সেই জন্য টিকাদানের যতদিন পর্যন্ত টিকা না দিতে পারি সবাইকে, এতদিন পর্যন্ত তো মাস্কের কোনো বিকল্প নেই। এই মাস্ক এবং টিকা দুইটা ক্যাম্পেইন একসাথে চালাতে হবে, এবং তাইলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবেন। কারণ এই সংক্রমণের এই অবস্থায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। অন্তত এটা 5 না হোক, আমি মানে 10-এর নিচে নামতেই হবে, তারপরে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। জনাব জহুরুল, আপনার কাছে একটু আসতে চাই যে অভিজাত পাড়াগুলোতে এখন আমরা দেখছি যে আসলে মাদকের রমরমা ব্যবসা। আমরা আগে জানতাম যে নিম্নবিত্ত বা যারা নিম্ন মধ্যবিত্ত তারাই আসলে মাদক সেবন করেন, কিংবা অজপাড়া গা থেকে বিভিন্ন পাড়ার অলিগলিতে আমরা মাদক দেখতাম। কিন্তু এখন আসলে অভিজাত পাড়া যেগুলো রয়েছে, সম্প্রতি যে অভিযানগুলো হয়েছে সেখানে আসলে যে মিনি বার থেকে শুরু করে অনেক কিছু আসলে উঠে এসেছে। একটা রমরমা ব্যবসা দেখছি। এখান থেকে একটি পরিত্রাণের খুবই জরুরি হয়ে পড়েছে, কারণ এগুলো আসলে কি বার্তা দিচ্ছে সমাজকে, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম রয়েছে, অবৈধ ভিওআইপির ভয়াবহ সিন্ডিকেট। এই শিরোনাম করেছে রাজস্ব ক্ষতি বছরে প্রায় 4,500 কোটি টাকা। র্যাবের অভিযানের পরও নেওয়া হয়নি ব্যবস্থা। দুটি বিষয় নিয়ে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। এই যে মাদকের কথা যেটা বললেন, এটাও আপনি খুব বিচ্ছিন্নভাবে বিষয়টা দেখা হচ্ছে যে অভিজাত পাড়ায় শুধু এটা হচ্ছে। অভিজাত পাড়ায় তো এসে ঢুকছে, কিন্তু এই মাদকটা তো আমাদের কোনো না কোনো একটা সোর্স, কোনো না কোনো একটা রুট, কোনো না কোনো একটা বাহন, কোনো না কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে এই মাদক কিন্তু বিভিন্ন জায়গায় দিয়ে পড়ছে। সুতরাং আমার মনে হয় যে কোন একটা পার্টিকুলার এলাকাকে কেন্দ্র করে আলোচনা করলে এটার কোনো সমাধান পাওয়া যাবে না। নিশ্চয়ই ল এনফোর্সিং এজেন্সি অভিযান করবে, সেখান থেকে কিছু উদ্ধার করবে, এগুলো নিয়ে মামলা মোকদ্দমা হবে, এই পর্যন্তই। এবং এগুলো সবই একটা বিচ্ছিন্ন প্রয়াস। আমার মনে হয় যদি মাদক বিরোধী যে অভিযানের কথা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মাদক বিরোধী অভিযানের কথা বলেছেন, ওনার ইলেকশন ম্যানিফেস্টোতে খুব জোরালো ভাবে বলেছিলেন, এবং তারপরে আমরা কিন্তু মাদক বিরোধী একটা অভিযান শুরু হতেও দেখেছি। কিন্তু যেটা হতে দেখিনি সেটা হচ্ছে যে এটার কন্টিনিউয়েশন, এবং এটাকে যে মিন করা হয় যে সত্যি সত্যি মাদক যে এই সমাজে একটা মেনেসিং, একটা ধ্বংসাত্মক, বিপর্যয়কর একটা প্রভাব সারা দেশের বিস্তার করেছে, একটা থাবা বিস্তার করেছে, সেটা আমরা মুখে মুখে আলোচনা করছি, কিন্তু আমরা কার্যকর ভাবে সেটাকে এলিমিনেট করার জন্য, এটাকে অ্যারেস্ট করার জন্য সেই প্রয়াস কিন্তু আমরা দেখছি না। এখন আপনি সম্প্রতি অভিজাত পাড়া কিছু করা হচ্ছে, এগুলো কিছু কিছু মুখরোচক গল্প তৈরি হচ্ছে, কিছু কিছু ঘটনা আমরা দেখছি, আমাদের দৃষ্টি বিভিন্ন জায়গায় আপনার নিবদ্ধ হচ্ছে, আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, নিউজ পেপারে আছে, কিন্তু কেউই এটা বিশ্বাস করার যখন কিন্তু এখানে দেখছি না যে এটা মাদকের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযান এবং সত্যিকারের মাদক বিরোধী একটা প্রয়াস। এখানে যারা মাদক সম্পর্কে কিন্তু বহু আলোচনা হচ্ছে, এবং কারা মাদক সাম্রাজ্য গড়ে তুলছে, কারা মাদকের নেপথ্যে কারা আছে, এবং এগুলোর ইন্টারন্যাশনাল মদতদাতা কারা, কোথা থেকে এগুলোর সোর্সিং হচ্ছে, এগুলো সীমান্ত গলিয়ে কিভাবে দেশে ঢুকছে, সবকিছুই কিন্তু আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আছে। সুতরাং এটা একটা সদিচ্ছার ব্যাপার যে একটা নেশনে মাদক একটা অত্যন্ত খারাপ, অত্যন্ত নেতিবাচক একটা প্রভাব ফেলছে, এবং আমরা এটা তো প্রতিনিয়ত আমরা এটা নিয়ে সাফার করছি। আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ সাংঘাতিক ভাবে এই মাদকের কুপ্রভাবে আচ্ছন্ন হয়ে পড়ছে। এই দুশ্চিন্তা থেকে, এই করুণ অবস্থা থেকে আমার মনে হয় যে অভিজাত পাড়া, ডেফিনেটলি অভিজাত পাড়ার দিকে নজর দিতে হবে, এবং এখানে যে ব্যবসা বাণিজ্যের যে রমরমা এবং যে
এই আপনার এক মিনিটে যদি শেষ করেন। ধরতে হবে। একই সঙ্গে আমার মনে হয় যে রুট কজ যেখানে একদম একদম গোড়াতে সেখানে হাত দিতে হবে এবং সেখান থেকে আমার মনে হয় প্রবাহটা বন্ধ করতে হবে। জি, ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা একটু একদম শেষ বক্তব্য নিতে চাই ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আপনার কাছ থেকে। টিকার বিষয় যে বলা হচ্ছে যে দর প্রস্তাব অনুমোদন পেয়েছে চীন থেকে 6 কোটি ডোজ যে টিকার দর প্রস্তাব সেটি অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী বছর নাগাদ হয়তো জনসন অ্যান্ড জনসন যে টিকা সেটি 7 কোটি ডোজের চুক্তি হয়েছে সেটি আসলে আসছে, কিন্তু টিকার কোনো সংকট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এই টিকা হয়তো যে চুক্তি দর প্রস্তাব হয়েছে সেটা হয়তো আসতে সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের আসলে যদি 80% লোককে টিকা দিতে হয়, 85% লোককে, আমাদের প্রায় 27 থেকে 28 কোটি টিকার দরকার। সেখান থেকে যে আজকে পর্যন্ত যে স্যারও বলছেন যে আমরা যে তথ্যগুলো পেয়েছি কোভাক্স থেকে আমাদের, যেটা আপনি জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় যেটা গ্লোবালি যে যারা ফ্রি ডোনেট করে, আমাদের 20% মানে 6,80,00,000 টিকা পাওয়ার কথা, আমরা পেয়েছি 90 লাখ এবং তারা 6 কোটি টিকা কোভাক্স থেকে আমরা বাই ডিসেম্বর পেয়ে যাব। সিনোফার্মা থেকে আমরা পাবো আরো 6 কোটি, যেটা আমাদেরকে অলরেডি অন দ্য প্রসেস। এবং সব থেকে ভালো খবর যেটা আজকে, সেটা হচ্ছে যে সিনোফার্মার সাথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটা এগ্রিমেন্ট উইদিন 2 উইকস এর ভিতরে হতে যাচ্ছে। সেটা যদি হয় তাহলে বাংলাদেশে আমরা ভ্যাকসিন তৈরি হবে এবং সেখানে ইনসেপ্টার বর্তমান যে ক্যাপাসিটি আছে তারা আমাদেরকে প্রায় 50 লাখ থেকে 1 কোটি টিকা তারা মান্থলি তারা প্রোডাকশন করতে পারে। এবং তারা যদি আরো বেশি র মেটেরিয়াল, এখানে যেটা হচ্ছে, যেটা আরেকটু আমাদের বোঝা দরকার যে আমাদের এখানে কিন্তু প্রোডাকশন হবে না, এখানে রিফিলিং হবে। আমরা বাল্ক এনে এখানে, যে কারণে সেইটা আমরা এখানে 50 লাখ 1 কোটি থেকে 1.5 কোটি পর্যন্ত মান্থলি আমরা এখান থেকে পেতে পারি। অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা যে ধরনের একটি আভাস দিয়েছিলেন যে আমাদের টিকার যে প্রতিটা লোক টিকা পাবে, 80% লোককে টিকা পাবে, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঘোষণাটা আমাদের বাই ডিসেম্বর এটা বাস্তবায়িত হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের আরো 2,30,00,000 টিকা যেটা ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছে আমরা পাবো, তারাও কিন্তু প্রোডাকশন করছে, সেই টিকাটাও আমরা পেয়ে যাব। আর মডার্না থেকে যেটা আমাদের কেনার যে একটা দেন দরবার চলছে 7 কোটি, সেই টিকাটাও কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ আগামী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে 20 থেকে 21 কোটি টিকা আমরা পেয়ে যাব। অর্থাৎ টিকার কোনো সংকট হবে না। এবং যদি আমরা 70% লোককে টিকা দিতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ হার্ড ইমিউনিটিটা হবে এবং সেখানে আমরা অন্যান্য দেশের মতো, যেমন ডেভেলপড কান্ট্রির মতো। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, জহিরুল আলম এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।